বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প অশ্রুমালা পর্ব 44। লেখিকা আরিশা নূর ছদ্মনাম। সকাল সকাল ঘুম থেকে জাগনা পেল আবেগ। পাশের রাস্তা দিয়ে হকাররা বিকট শব্দ করে যাচ্ছে। সেসবের আওয়াজে ঘুম ছুটে গেল আবেগের। ধনিয়া পাতা কাঁচামরিচ শব্দ করতে করতে লোকটা সামনে পা বাড়াচ্ছে। এই লোকটাকে কোনোদিন দেখিনি আবেগ, কিন্তু প্রতিদিন সকালের লোকটার কণ্ঠ পায় সে। প্রায় 8:08টার দিকে এই লোকটা এই রাস্তা দূরে যায়। আবেগ চোখ কতলে শোয়া থেকে উঠে বসে। পাশেই গুটিসুটি মেরে রোদেলা ঘুমাচ্ছে। সূর্যের আলো এসে রোদেলার গায়ে পড়ছে। আবেগ কিছুক্ষণ রোদেলার দিকে তাকিয়ে রইল। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হলো। এই 7টা দিন ঠিক মতো হাসপাতালে কাজ করেনি। আজকে এক্সট্রা টাইমেও থাকবে ভাবছে সে। আবেগ একেবারে রেডি হয়ে বের হয়ে দেখে সমুদ্র জেগে গেছে। সে সমুদ্রকে দেখে দ্রুত তার কাছে গিয়ে কোলে তুলে নিল। সমুদ্রকে কিছুক্ষণ কোলে করে সারা রুম পায়চারি করে দোলনায় শুইয়ে দিয়ে ফিডার বানাতে গেল। বাসায় কেউ এখনও ওঠেনি, সবাই ঘুম। শীতের সকালে সবাই দেরিতে ওঠে। ময়নার মাও 10টার দিকে আসবে। সে ফিডার খাইয়ে দিয়ে রোদেলার পাশে শুইয়ে দিল সমুদ্রকে। মায়ের পাশে বাচ্চার ঘুম ভালো হয় সম্ভবত। মায়ের গায়ের গন্ধ নাকে গেলে সে সুনিশ্চিত থাকে জন্য ঘুম থেকে আর জেগে যায় না। 9টা বাজার আগে রোদেলা ঘুম থেকে ধরপড়িয়ে উঠে পড়ে। আবেগ তখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রোদেলা দ্রুত উঠে তাড়াহুড়ো করে বলে, তুমি অফিসে যাচ্ছ এখনই? আমাকে 10টা মিনিট দাও, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি। আবেগ রোদেলাকে বলল, লাগবে না, আমি ক্যান্টিন থেকে খেয়ে নেব। রোদেলা আবারও ব্যতিব্যস্ত হয়ে বলল, জাস্ট 5 মিনিটের মধ্যে নাস্তা বানাচ্ছি, একটু ওয়েট করো। আবেগ রোদেলাকে বাধা দিল। রোদেলাকে নিজের কাছে টেনে এনে বললাম তো লাগবে না, এত অস্থির করছো কেন? তোমাকে কোনো চিন্তা করতে হবে না, এবার একটু হাসো তো দেখি, হাসলে কেমন লাগে তোমাকে? রোদেলা আবেগের বুকে মাথা রেখে নিচু গলায় বলল, ভালোবাসি। আবেগও দ্বিগুণ শক্তি প্রয়োগ করে রোদেলাকে নিজের সাথে মিশিয়ে নিল। কিছুক্ষণ এভাবে থাকার পর রোদেলা তাড়া দিল অফিসে যাওয়ার জন্য। আবেগও বেরিয়ে যায়। আজকের সকালটা অথয়ের জন্য একটা কল্পনার স্বপ্নের মতো। কল্পনার স্বপ্ন এর জন্যই বলা হচ্ছে কারণ অথয়ের এত বিস্ময়কর দৃশ্য না তার কল্পনায় আসবে, আত্মা না স্বপ্নে। সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হতেই তার চোখ বড় বড় হয়ে যায়। ডাইনিং টেবিলে ভাইয়া বসে আছে। ভাইয়া যে বাসায় এসেছে এই খবর সে জানে না। কখন আসলো? রাতে হতে পারে। সে কালকে বিকেলে বাবার রুম থেকে বের হয়ে আর রুম থেকে বের হয়নি। ভাইয়ার বিপরীতে বসে আছে বাবা। মা রান্না করে। অথয়কে আসতে দেখে আজিজুল সাহেব বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো। অথয় বসলো না, সোজা রান্নাঘরে চলে গেল। তার মা রুটি বেলছে। তাকে আসতে দেখে বলে ওঠে, পরোটা একটু উল্টে দে তো, তাড়াতাড়ি কর, না হলে পুড়ে যাবে। অতএব পরোটা ভাজতে ভাজতে বলে, পরোটা কি ভাইয়ের জন্য? হ্যাঁ, অর্পণ তো পরোটা খুব পছন্দ করে। ভাইয়া কখন এসেছে? অথয়ের মাকে দেখে বোঝাই যাচ্ছে ছেলে আসায় সে খুব খুশি। তার চোখ জলজল করছে। উনি উত্তরে বলে, সকালে এসেছে। তুই কি রুটি খাবি না পরোটা? তরকারি কি? সবজি? তাহলে পরোটাই বানাও। আর ভাইয়ার জন্য ডিম পোচ করো, ও ডিম পোচ খেতে পছন্দ করে। আচ্ছা। অথয় আর তার মা একসাথে এসে বসলেন। সবাই একসাথে বসে খাচ্ছে। অথয় আর চোখে তার বাবার দিকে তাকালো। তার বাবার মধ্যে কোনো ভাবান্তর নেই। তিনি এক মনে খেয়ে যাচ্ছেন। অথয়ও খাওয়া শুরু করেন। দুপুরের আগে আগে তারা শপিংয়ে গেল সবাই মিলে। ভাইয়ার মধ্যে কোনো ধরনের রাগের উপস্থিতি খুঁজে পাচ্ছে না অথয়, বরং খোশ মেজাজে আছেন বলেই মনে হচ্ছে তাকে। বিয়ের অনেক কেনাকাটা করা হলো। বিয়ের শাড়িও কেনা হলো। অথয় পুরোটা সময় শূন্য দৃষ্টিতে বিয়ের লাল শাড়িগুলোর দিকে তাকিয়ে থাকে। বিয়ের প্রতিটা লাল শাড়ি একদিন না একদিন দোকান থেকে বেচা হয়ে যাবে। কেউ না কেউ তো কিনবেই। প্রত্যেকটা লাল শাড়ি একদিন না একদিন একটা করে গল্পের সাক্ষী হয়ে থাকবে। কোনো বিয়ের জামদানি শাড়ির ভাঁজে প্রেমের গল্প লেখা থাকবে। কোনটাতে ভালোবাসার গল্প, আবার কোনটার ভাঁজে মান অভিমান ভাঙনের গল্প থাকবে। কিন্তু তার লাল শাড়ির ভাঁজে মন ভাঙার গল্প লেখা থাকবে।
শপিং শেষে তারা লাঞ্চ সারলো বাইরে থেকে। কতদিন পর যে তারা সবাই একসাথে রেস্টুরেন্টে লাঞ্চে এসেছে মনে করতে পারলো না সময়টা অতই, হয়তো বা 9 বছর পর। বিকেলের দিকে অথইরা বাসায় ফিরল। অথই বেশ ক্লান্ত থাকায় এসে বিছানায় গা এলিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। হাতে 5,500 টাকা পেলেও শৌখিন টাকাটা পকেটে ঢুকিয়ে সে একবার টিভিটার দিকে তাকালো। তার একটা বদ স্বভাব আছে, তাহলে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে মনটা বিরস হয় তার। আবার যেদিন কোনো সুসংবাদ পায় সময় দিনও তার মনটা খারাপ থাকে। আজকেও অকারণে তার মন খারাপ। টিভিটা বেচার পর থেকে এর মাত্রা আরও বেড়ে গেছে। কষ্ট লাগছে তার। শৌখিন দোকান থেকে বের হলো। এই 5,500-এর মধ্যে 4,000 আপাতত বাড়িওয়ালাকে দিতে হবে, বাকি 1,000 দিয়ে বাজার খরচ। মিষ্টি কিনবে, অনেক দিন মিষ্টি খাওয়া হয় না। লাল লাড্ডু, কালোজাম আর সন্দেশ কিনবে বলে ঠিক করলো শৌখিন। শৌখিন খুব হীনমন্যতায় ভুগছে। তার বোনও কালকে থেকে টিউশনি শুরু করেছে। বড় ভাই থাকার পরও যখন ছোট বোনকে কাজে নামতে হয়, সেটা যে একটা ভাইয়ের জন্য কতটা লজ্জাজনক ব্যাপার সেটা কেবল সেই ভাইটাই বোঝে। শৌখিন একটা ছোট করে নিঃশ্বাস ছেড়ে বাড়ির পথে এগিয়ে যেতে লাগলো। খুব ঠান্ডা পড়েছে আজকে। জ্যাকেট পরেও তার ঠান্ডা লাগছে। কান ঠান্ডা হয়ে আসছে, নাকেও ঠান্ডা লাগছে। সে দ্রুত পা বাড়িয়ে বাসায় ফিরে আসলো। আজকে বিকেলে বাড়িওয়ালার বাসায় যাবে। বেল বাজালো শৌখিন। দুবার বেল বাজাতেই গেট খুলে দিল ইভানা। ইভানাকে দেখে আকাশ থেকে পড়ার মতো অবস্থা, কিন্তু শৌখিনের নিজের প্রতিক্রিয়া লুকানোর স্বভাব আছে, তাই সে যে চমকে গেল এটা অন্য কেউ খুব সহজে ধরতে পারে না। সহসা ইভানাও ধরতে পারেনি। শৌখিন দ্রুত নিজেকে সামলে নিল। সে খুব আস্তে বাসার ভিতরে ঢুকলো। কোনো কিছু জিজ্ঞেস করলো না। চোখ বুলিয়ে শায়রিকে খুঁজতে লাগে সে। তা দেখে ইভানা বলে, শায়রি রান্না করে মাছ রান্না করছে, আজকে পাঙ্গাস মাছ আর ভাত। আমি ভুনা ভুনা করে রান্না করতে বলেছি। শায়রি প্রথমে আলু দিয়ে ঝোল করতে চাচ্ছিল। আমি মানা করে দিয়েছি, পাঙ্গাস মাছ ঝোল দিয়ে খেতে আমার ভালো লাগে না, তাই ভুনা করে রাঁধতে বলেছি। হাতে কি বাজার করেছো নাকি? তোমার কি ভুনা মাছ খেতে কোনো সমস্যা আছে? না, কি সমস্যা থাকবে? তাহলে ওকে রান্না শুরু করতে বলি। আচ্ছা। শৌখিন এমনভাবে আচ্ছা বলো যেন ইভানার তাদের বাসায় এসে কী রান্না হবে তা তদারকি করা খুব তুচ্ছ এবং স্বাভাবিক একটা ব্যাপার। ইভানা আবারও বলে, ব্যাগটা দাও, আমি রান্নাঘরে নিয়ে যাই। না থাক, আমি রেখে দিচ্ছি বলে শৌখিন সামনে পা বাড়ালো, কিন্তু সে কিছুতেই মনে করতে পারছে না তাদের রান্নাঘর কোন দিকে, বাম দিকে না ওদিকেরটা বারান্দা, তাহলে কি ডান দিকে? ডান দিক কোনটা? শৌখিনের এই ছোট্ট বাসাটা এখন অনেক বিশাল লাগছে, যার কোনো কিলকিনারা সে বেমালুম চিনছে না। সে যে একটা ঘোরের মধ্যে আছে তার দিব্যি টের পাচ্ছে। মাথা ভোবা শব্দ করছে। এখন রান্নাঘর না নিজের রুমে যেতে মন চাচ্ছে তার, কিন্তু সেই মুহূর্তে নিজের রুম কোন দিকে সেটাই মনে করতে পারছে না। শৌখিন পাশে থাকা একটা বেতের টুলে ধপ করে বসে পড়ে। মাথা নিচু করে ফেলে সে। ইভানা শৌখিনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? না। তাহলে এভাবে বসে পড়লে কেন? মনে হচ্ছে অসুস্থ তুমি। তখনই শায়রি রান্নাঘর থেকে বেরোলো। তাকে দেখে শৌখিন উঠে দাঁড়িয়ে বলে, আমি রুমে গেলাম বলে নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। চোখ জুড়ে ঘুম। মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে যাবে সে, কিন্তু ঘুমাতে পারল না। চোখ বুজে রেখে বুঝলো কেউ তাকে পর্যবেক্ষণ করছে। গভীর দৃষ্টিতে যে কেউ তার দিকে তাকিয়ে আছে এটা শৌখিনের অবচেতন মন বুঝতে পারছে। অবচেতন মন এটাও জানে ব্যক্তিটা কে, তাই সে চোখ খুলছে না। আপ্রাণ চেষ্টা করছে ঘুমে তলিয়ে যেতে, কিন্তু ঘুম আসতে না। এবার আর ইভানা পারল না। সে বেশ বিরক্ত। ছেলেটা এরকম অদ্ভুত আচরণ করছে কেন? আশা থেকে কি হয়েছে ওর? ইভানা শৌখিনের বিছানায় গিয়ে পা উঠিয়ে বসে পড়ে। শৌখিনের খুব কাছাকাছি বসে সে। হয়তোবা ইভানার স্পর্শ পেয়েছিল শৌখিন, তাই তো তড়িৎ গতিতে উঠে বসে দূরে ছিটকে দেয়। শৌখিনকে হুট করে উঠে এভাবে নড়তে দেখে ইভানা ভড়কে যায়। সে বলে ওঠে, তোমার কি কিছু হয়েছে? শৌখিন আওয়াজে নিচু করে বলে, প্লিজ তোমার বাসায় চলে যাও এক্ষুনি, এই মুহূর্তে। ইভানা অভিমানী গলায় বলে, কেন? আমি এসেছি বলে ভালো লাগে না? দুপুরে খেলে 1 পিস মাছ এক্সট্রা লাগবে জন্য এখন তাড়িয়ে দিতে চাচ্ছ? শৌখিন নড়ে চড়ে বসে অদ্ভুত নজরে ইভানার দিকে তাকালো।
আর কাঠগোলায় বলে, আমি গরিব হতে পারি কিন্তু মনটা ছোট না আমার। ইভানা এই প্রথম শৌখিনকে কিছুটা রাখতে দেখল। সে শৌখিনের দিকে আরেকটু ঘেঁষে বসলো। শৌখিন ঘাবড়ে গিয়ে তোতলানো তোতলানো বলল, কি সমস্যা? ওই দিকে যাও। শৌখিনের চেহারা রিয়াকশন দেখে ইভানা ফিক করে হেসে দিয়ে বলে, এই শোনো, আমার হাতের ব্রেসলেটটা একটু খুলে দাও না প্লিজ। শৌখিন বিস্ফোরিত চোখে ইভানার দিকে তাকিয়ে থেকে আরও দূরে বসে পড়ল, একেবারে বিছানার শেষ সাইডে, ইভানার থেকে বেশ দূরে। ইভানা ভ্রু কুঁচকে বলে, আচ্ছা, আমার কি কুষ্ঠরোগ যে দূরে দূরে থাকতে হবে? এটা ঠিক না ইবু, তুমি প্লিজ এমন বাচ্চামি করিও না, আমার খুব কষ্ট হয়, চলে যাও। ইভানা শৌখিনের আরও কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ। ইভানার মুখে এই কথাটা শুনে খুব খুব আনন্দ সে মনে হচ্ছে আকাশের তারা চেয়েও দামি কিছু পেয়ে গেছে, কিন্তু প্রকাশ করে না। শৌখিন মুখে বলে, প্লিজ এমন বলবে না, এই কথা আর কোনো দিন মুখে আনবে না। ইভানা একটু রকচটা স্বভাবের। সে শৌখিনের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে তার শার্টের কলার খামচে ধরে বলে, কি বললি? আবার বল। শৌখিন ভীষণ লেভেলের ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ইভানার এই দস্যিরূপ দেখে ইভানার নাক দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে। সে দাঁতে দাঁত চেপে শৌখিনের কলার আরও অনেক শক্ত করে ধরে ফেলে। শৌখিন আস্তে করে বলে, ছাড়ো, শায়েরে চলে আসবে। ওই হাদারামটাকে ওদিকে আসতে মানা করেছি, ও আসবে না। ও। ইভানা আরও একটু কাছে এসে শৌখিনের মুখ বরাবর তাকিয়ে বলে, 7 দিন ধরে লাইন ঠিকই মারবা মেয়ের সাথে, এখন প্রেম করার সময় তোর সমস্যা, তাই না? শৌখিন চোখ বড় করে তাকিয়ে আছে ইভানার দিকে। কি বলবে বুঝে পাচ্ছে না। ইভানা দাঁতে দাঁত চেপে বলে, যদি সম্পর্কে জড়ানোর ইচ্ছাই না থাকতো তাহলে মায়া বাড়াইলি কেন? কি দরকার ছিল হিরো সেজে আমাকে রক্ষা করার? নিজ দায়িত্বে বাসায় রেখে আসবার আর প্রতিদিন আমার খোঁজখবর নেওয়ার? ভুল হয়ে গেছে। ইভানা আরও জোরে শার্টটা ধরে টেনে আনে শৌখিনকে নিজের কাছে। শৌখিন বলে, আরে আমার শার্টটা ছিঁড়ে যাবে তো। যাক ছিঁড়ে, আগে আমার প্রশ্নের উত্তর দে। শৌখিন মাথা নিচু করে বলে, আমার চাকরি নাই 3 মাস ধরে। তোমাকে এই কথা বলিনি তো, চাকরির সাথে আমার কি? শৌখিন ইভানার গালে হাত রেখে বলে, তুমি খুব অবুঝ ইভানা, কিছুই বোঝো না, সব বুঝো তোমার একারই, তাই না? সেটা বলিনি, তোমার জন্ম সোনার চামচ মুখে দিয়ে হয়েছে, আর আমি ছোট থেকে অভাবে বড় হয়েছি। যাই না তোমার সাথে আমি তোমার সামনে অনেক ক্ষুদ্র কেউ একজন, অতি নগণ্য, ন্যূনতম। ইভানার চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়লো। সে কাঁপা গলায় বলে ওঠে, আমার এই নগণ্য মানুষটাকেই চাই। শৌখিন অপলক বিমুগ্ধ নয়নে ইভানার দিকে তাকিয়েছে। ইভানার নাক টেনে বলে, চাকরি নেই, পরে চাকরি পাবে, এটা কোনো সমস্যা না। এখনই তো আমাকে বিয়ে করবে না? আমার নিজেরই পড়া শেষ না হলে আমি বিয়ে করব না। শৌখিন বড়ই আশা নিয়ে বলল, তুমি কি আমার পাশে থাকবে? যদি সফল না হই তখন কি হবে? ইভানা হেসে বলে, কম্পাস দিয়ে বৃত্ত আঁকলে খাতায় কাটা কম্পাসের বিন্দুটার একটা ছোট দাগ হয় না, সেই পরিমাণ সাকসেসও আমি তোমার পাশে থাকব। শৌখিন আনন্দে মাথা নিচু করে ফেলে। সে কি পাবে একটা ভালো চাকরি? মেয়েটাকে সুখে রাখার ক্ষমতা হবে তার? কে জানে কি হবে এগুলোর উত্তর? আল্লাহ পাক ভালোই জানেন।